ওকে, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। সবাই তোমাদের রেফারেন্স বই, পল রাইটের বই, চ্যাপ্টার 16 এটা বের করো। এখান থেকে আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন কভার করছিলাম। ফ্লেক্সিবল পেভমেন্টের অনেকগুলো ডিজাইন মেথড আছে। এর মধ্যে গত ক্লাসে আমরা যেটা টাই মেথড, ওইটা ডিজাইনটা শেষ করেছিলাম। এরপরে তোমার যেটা, সেটা হচ্ছে অ্যাশথো মেথড। আমরা এই অ্যাশথো মেথড পল রাইটের বই চ্যাপ্টার 16 এখান থেকেই দেখছি। গত ক্লাসে আমরা আরো জেনেছিলাম যে আমরা রোড টেস্ট কেন করি। ইন অর্ডার টু ডেভেলপ রেশনাল পেভমেন্ট ডিজাইন প্রসিডিওর, বিভিন্ন ধরনের রোড টেস্ট প্রিভিয়াসলি করা হয়েছে। এর মধ্যে অ্যাশো, ওয়াশো, বিভিন্ন ধরনের নামগুলো তোমরা জেনেছো। অ্যাশথো রোড টেস্ট এটা হচ্ছে অন্যতম একটা রোড টেস্ট। সো অ্যাশো, এইখানে দেখবা আর্টিকেল 1610, এইখানে তোমাদের নামটা বলা হচ্ছে অ্যাশো। সো অনেকে কনফিউজড হতে পারো যে আসলে নামটা তো আমরা জানি অ্যাশথো। আসলে যখন এই টেস্টটা করা হয়েছিল তখন এই অ্যাশথোটাই অ্যাশো নামে পরিচিত ছিল। তোমাদের পেজ 446 আর্টিকেল 1610 এইখানে ডিটেইল এই জিনিসগুলো লেখা আছে। আমি জাস্ট সামারি করে তোমাদের এখানে বলছি। আর্টিকেল 1610 এইখানে যে কোয়েশ্চেনটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে ব্রিফলি স্টেট দ্য কনস্ট্রাকশন, ট্রাফিক ফ্যাক্টরস এন্ড অবজারভেশনস ইন অ্যাশো রোড টেস্ট। অর্থাৎ অ্যাশো রোড টেস্টের কনস্ট্রাকশন রিলেটেড জিনিস, ট্রাফিক, কি কি ফ্যাক্টর কনসিডার করা হয়েছে এবং কি কি অবজারভেশন ছিল, সেই জিনিসগুলো ব্রিফলি ডিসকাস করো। অ্যাশো রোড টেস্ট তোমার একটা সিরিজ অফ এক্সপেরিমেন্ট ছিল। কেন? টু নো হাউ ট্রাফিক কন্ট্রিবিউট দ্য ডিটারিয়েশন অফ হাইওয়ে, অর্থাৎ রাস্তার উপর দিয়ে যে গাড়ি চলছে, এই গাড়ি চলার ফলে কিভাবে পেভমেন্টের ডিটারিয়েশন হয়ে থাকে। এই টেস্ট কন্ডাক্ট করা হয়েছিল টু স্টাডি দ্য পারফরমেন্স অফ পেভমেন্ট স্ট্রাকচার অফ নোন থিকনেস অ্যান্ড নোন লোড। অর্থাৎ আমি রাস্তা বানিয়েছিলাম, রাস্তা বিভিন্ন থিকনেসের দেওয়া হয়েছিল, থিকনেস গুলো আমার কাছে নোন। অর্থাৎ রাস্তার যে বিভিন্ন লেয়ার, সেই লেয়ার গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন থিকনেস দিয়ে, বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে আমরা বানিয়েছি। এর উপর থেকে নোন ম্যাগনিটিউড অফ লোডের গাড়ি এবং গাড়ি আমরা চলতে দিয়েছি। দেন আমরা রাস্তার পারফরমেন্সটা কিরকম হয় এই ডাটাটা কালেক্ট করেছি। সেখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন ডেভেলপ করেছি। সো কনস্ট্রাকশন তোমাদের ফার্স্ট প্যারাগ্রাফটাতেই দেখবা, পেজ 446 এ কনস্ট্রাকশন নিয়ে বলা আছে যে অ্যাশো রোড টেস্ট $27 মিলিয়ন একটা প্রজেক্ট ছিল। 1956 সালে এইখানে কনস্ট্রাকশন শুরু হয়। 2 বছর ধরে কনস্ট্রাকশনের পরে 1958 সালে এখানে ট্রাফিক চলা শুরু করে। 2 বছর ধরে 1960 সাল পর্যন্ত এইখানে তোমার ট্রাফিক মুভ করে। এই টেস্ট রোডটা ছিল হচ্ছে অটোয়া, ইলিনয়। ইলিনয় হচ্ছে একটা স্টেট ইউএস এর। সেইখানে তোমার এই অ্যাশো রোড টেস্টটা বানানো হয়েছিল। এই যে রাস্তাটা বানানো হয়েছিল, এই অ্যাশো রোড টেস্টের রাস্তাটার মধ্যে ফ্লেক্সিবল পেভমেন্ট ছিল, রিজিড পেভমেন্ট ছিল, শর্ট স্প্যানের কিছু ব্রিজ ছিল। এই জিনিসগুলোর ডাটা তোমার নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন ডেভেলপ করা হয়েছে। এই অ্যাশো রোড টেস্টের যে রাস্তা, সেই রাস্তার ক্ষেত্রে সাবগ্রেড সয়েল A6 ব্যবহার করা হয়েছে। A6 কি, তোমরা জিওটেকে এই জিনিসটা দেখে আসছো। এই যে রাস্তাটা ছিল অ্যাশো রোড টেস্টের, রাস্তাটা লুপের মতন ছিল। লুপ মানে কি? এইটা হচ্ছে একটা রাস্তা, এইখান থেকে গাড়ি চলছে রিপিটেড, অর্থাৎ আমরা বারবার একই গাড়ি ঘুরে ফিরে এই রাস্তা দিয়ে চলবে। এই কারণে তোমার যেটা করা হচ্ছিল যে এরকম একটা লুপ করে দেওয়া হচ্ছিল। লুপ করে দেওয়ার ফলে কি হলো, একটা গাড়ি যখন চলছে এই রাস্তা দিয়ে চললো, আবার ঘুরে এই রাস্তা দিয়ে চললো, আবার এই লুপ ঘুরে এই রাস্তা দিয়ে আবার রিপিট করলো। অর্থাৎ ওই যে যেটা বলেছিলাম যে ভেহিকেল অফ নোন ম্যাগনিটিউড এন্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কতবার কোন লোডের গাড়ি পাস করেছে সেটা আমাদের জানা ছিল। অর্থাৎ একই লোডের গাড়ি বারবার অ্যাপ্লাই করার জন্য কি এইভাবে লুপ করে দেওয়া হয়েছিল। তো এখানে যেটা বলা হয়েছিল যে তোমার এই টেস্টটা comprises of 4 major and 2 smaller loops. Tangent section of the large loop were 6,800 ফিট। ট্যানজেন্ট সেকশন বলতে এইটা বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল পেভমেন্টের অংশ, এটা হচ্ছে একটা রিজিড পেভমেন্টের অংশ। এদের উপর দিয়ে বারবার গাড়ি চলার জন্য এদের এন্ডে এরকম লুপ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ একই গাড়িটা ঘুরে এসে যাতে বারবার চলতে পারে। সো এই যে অংশটা, লুপের মাঝখানের যে অংশটা, এটাকে বলা হয় ট্যানজেন্ট সেকশন। ট্যানজেন্ট সেকশন অফ দ্য লার্জ লুপ এখানে ছিল হচ্ছে 6,800 ফিটের মতন। এখানে যেটা বলা হয়েছে 6,800 ফিটে তোমার 100 ফিট পর পর বিভিন্ন ধরনের থিকনেস ইউজ করা হয়েছিল। কারণ কি?
কোন লোডে কত থিকনেস সুইটেবল সেটা তো আমরা জানি না। এই কারণে প্রথমে বিভিন্ন থিকনেস বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে রাস্তাটা আমি বানিয়ে নিয়েছি, অর্থাৎ এখন আমরা থিকনেস জানি, এর উপর থেকে গাড়ি চলতে দিয়েছি, দেন আমরা অবজার্ভ করেছি কোন লোডের জন্য কত থিকনেস ওকে আছে। তো এখানে যেটা বলা ছিল যে এই যে ট্যানজেন্ট সেকশনটা, সেই সেকশনে তোমার 100 ফিট পর পর তোমার এই থিকনেসটা ভ্যারি করানো হয়েছিল। তোমার ফ্লেক্সিবল পেভমেন্টের যে লেয়ার গুলো ছিল, সারফেস, বেস, সাব বেস, এগুলো কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেই জিনিসটা তোমার এইখানে বলা আছে। তো তোমাদের পেজ 446 ফার্স্ট প্যারাগ্রাফ, সেটা কনস্ট্রাকশন রিলেটেড এই কথাগুলো দেখবা বলা আছে। অ্যাশো রোড টেস্টে কি ফ্যাক্টর চিন্তা করা হয়েছে? ফ্যাক্টরটা সোজা কথা হচ্ছে থিকনেস। ওই যে আমরা যেটা বললাম যে তোমার 100 ফিট পর পর বিভিন্ন ধরনের থিকনেস, বিভিন্ন ধরনের বলতে বোঝায় এই যে ফ্লেক্সিবল পেভমেন্টের লেয়ার আছে, সারফেস, বেস, সাব বেস, এই থিকনেস গুলো বিভিন্ন থিকনেসে বিভিন্ন কম্বিনেশনে ভ্যারি করানো হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে তোমার 3 level of surface thickness were used in combination with 3 level of base thickness. So তার মানে 3 level, তিনটা সারফেস থিকনেস এর সাথে তিনটা বেস থিকনেস, কম্বিনেশনটা কয় ধরনের বলো তো? 9 ধরনের। এই 9 ধরনের কম্বিনেশনকে আবার তোমার ভ্যারি করানো হয়েছে 3 ধরনের সাব বেস থিকনেস এর সাথে। এই বিভিন্ন কম্বিনেশন সারফেস, বেস, সাব বেস থিকনেস এর ইউজ করা হয়েছিল। সো এই যে তোমার সারফেসের থিকনেস গুলো, সেগুলো 1 ইঞ্চি থেকে 6 ইঞ্চির মধ্যে, বেস থিকনেস 0 থেকে 9 ইঞ্চির মধ্যে, সাব বেস থিকনেস 0 থেকে 16 ইঞ্চির মধ্যে ভ্যারি করানো হয়েছিল। এরপরে যদি বলি ট্রাফিক সিঙ্গেল এক্সেল, টন্ডেম এক্সেল চালানো হয়েছিল এবং বিভিন্ন কয় ধরনের 10 ধরনের এক্সেলের কম্বিনেশন ছিল। সিঙ্গেল এক্সেল লোড যেগুলো ছিল 2 কিপ থেকে 30 কিপের মধ্যে, টন্ডেম এক্সেল লোড 24 কিপ থেকে 48 কিপের মধ্যে ছিল। ইচ সেকশন ওয়াজ সাবজেক্টেড টু থাউজেন্ডস অফ লোড রিপিটেশন। সেই কথাগুলো দেখবা তোমাদের ওই আর পেজ 446 এ ওইখানে আছে ট্রাফিক রিলেটেড। কি অবজারভেশন আমরা এখান থেকে নিয়েছি? ডাটা collection included observation and measurement of pavement condition, longitudinal transverse profile, surface deflection under the wheel, pressure transmitted to the subgrade। এই ডাটাগুলো আমরা কি এই রোড টেস্ট থেকে কালেক্ট করেছি গাড়ি চলতে দেওয়ার সময়। এরপরে এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো দিয়ে তোমার কি করা হচ্ছে? the results from the ASHO road test were used to develop a pavement design guide। এই ডাটাগুলো নিয়ে তোমার এই যে ASHO road টেস্টের ডাটাগুলো নিয়ে একটা পেভমেন্টের ডিজাইন গাইড ডেভেলপ করা হয়, যেটা 1961 তে ফার্স্ট পাবলিশ করা হয়। দেন 1993 তে দুইটা মডিফিকেশন হয়। 1993 এর ভার্সনটা স্টিল ইন ওয়াইড স্প্রেড ইউজ। এরপরে তোমাদের এই যে ASHO রোড টেস্ট আমরা করলাম, এইখান থেকে কিছু কনসেপ্ট ডেভেলপ হয়। আর্টিকেল 1611 এইখানে আমরা যে জিনিসটা ডিসকাস করছি সেটা হচ্ছে দুইটা কনসেপ্ট। হোয়াট আর দ্য কনসেপ্টস ডেভেলপড ইন ASHO রোড টেস্ট, অর্থাৎ ASHO রোড টেস্টে কি কনসেপ্ট ডেভেলপ হয়েছে? দুইটা কনসেপ্ট ডেভেলপ হয়েছে। একটা হচ্ছে সার্ভিসিবিলিটি কনসেপ্ট, পেভমেন্ট সার্ভিসিবিলিটি কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে গিয়ে তোমার আর্টিকেল 1612 এর 6 এ পেজ 453 তে স্ট্রাকচারাল নাম্বার। অর্থাৎ ASHO রোড টেস্টের মাধ্যমে আমরা যে পেভমেন্ট ডিজাইন গাইড ডেভেলপ করেছি সেটা বেসড অন দিস টু কনসেপ্ট। সো প্রথমটা হচ্ছে গিয়ে তোমার পেজ 447 এ আর্টিকেল 1611, এইখানে তোমার বলা আছে সার্ভিসিবিলিটি কনসেপ্ট। সার্ভিসিবিলিটি কনসেপ্ট তোমার কি বলা হয়? সার্ভিসিবিলিটি কনসেপ্ট বলতে বোঝায় তোমার মেজারমেন্ট ইন নিউমেরিক্যাল টার্ম পেভমেন্ট এবিলিটি টু সার্ভ ট্রাফিক এট সাম ইনস্ট্যান্ট। অর্থাৎ নিউমেরিক্যাল টার্মে কিন্তু কি আমরা যে কোনো কিছু রেটিং করতে পারি। যেমন ধরো সকালে একদম ফ্রেশ আছো, তখন যদি বলা হয় যে তোমার এখনকার কন্ডিশন, একটা নিউমেরিক্যাল টার্মে যদি রেট করতে হয় কি বলবা? কথার কথা 10 এ 10। সারাদিন তুমি অনেক কাজ করেছো, বাইরে কাজ করেছো, দেন সন্ধ্যায় টায়ার্ড হয়ে বাসায় ফিরেছো, তখন যদি আমি বলি যে একটা নিউমেরিক্যাল টার্মে রেটিং করতে হয়, তখন কি করবা? তখন হয়তো 10 এ 6, তাই তো? সো এরকম সার্ভিসিবিলিটি কনসেপ্ট বলতে বোঝায় নিউমেরিক্যাল টার্মে পেভমেন্টের এবিলিটি টু সার্ভ ট্রাফিক এট সাম ইনস্ট্যান্ট। কথা বুঝতে পেরেছো? এই যে নিউমেরিক্যাল টার্ম, এই নিউমেরিক্যাল টার্মটাকে তোমার বলা হয় পেভমেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স, যেটা পেভমেন্টের ক্ষেত্রে 5 থেকে 0 এর মধ্যে ভ্যারি করে। 5 হচ্ছে গিয়ে বেস্ট এবং 0টা হচ্ছে ওয়ার্স্ট, অর্থাৎ জাস্ট একটা কন্ডিশন বুঝায়। সো এইটা তোমার কি পেভমেন্ট
সার্ভিসিবিলিটি কনসেপ্ট, যেটাকে একটা নিউমেরিক্যাল নাম্বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। তোমার 1993 এর অ্যাশথো প্রসিডিউর যেটা ছিল, এই প্রসিডিউরটা হচ্ছে পার্টিকুলার একটা লস অফ সার্ভিসিবিলিটির জন্য পেভমেন্টটাকে ডিজাইন করা। অর্থাৎ যখন বানালাম তখন তো পেভমেন্টের সার্ভিসিবিলিটি কি একদম বেস্ট থাকবে, কথার কথা 4 এর কাছাকাছি ধরলাম, হচ্ছে আমি 4.5 এরকম আছে যখন বানালাম, তখন এটার উপর দিয়ে ট্রাফিক চলছে চলছে, তখন কি কন্ডিশনটা একই থাকবে? পিএসআই, প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স, কমে যাবে। সো ধরলাম কথার কথা এইটা হলো গিয়ে হচ্ছে গিয়ে তোমার আড়াই, সর্বনিম্ন যেটা আমি অ্যালাউ করছি। সো তাহলে এই যে চেঞ্জ, সার্ভিসিবিলিটির চেঞ্জ, সেটা কত হলো বলো তো? 2। সো এইটাই বলা হচ্ছে যে 1993 যে ডিজাইন প্রসিডিওর, সেটা হচ্ছে পার্টিকুলার একটা লস অফ সার্ভিসিবিলিটির জন্য পেভমেন্টটাকে ডিজাইন করা। এটা ছিল সার্ভিসিবিলিটি কনসেপ্ট। সো ইনিশিয়াল সার্ভিসিবিলিটি যেটা তোমার অ্যাশথো টেস্ট অনুযায়ী, ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে এইটাকে 4.2 ধরতে পারি, রিজিড পেভমেন্টের ক্ষেত্রে ইনিশিয়ালটাকে 4.5 ধরতে পারি। আর টার্মিনাল সার্ভিসিবিলিটি ইন্ডেক্স ডিপেন্ড করে রোডের ইম্পর্টেন্সের উপরে। অর্থাৎ যদি মেজর হাইওয়ে হয়, সে বাংলাদেশের ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে, ঢাকা চিটাগাং হাইওয়ে, এই ধরনের ক্ষেত্রে সর্বনিম্ন আমরা আড়াইতে নামতে দিব, 2.5, এর নিচে ইউজুয়ালি আমরা নামতে দেই না, কারণ কি এটা একটা মেজর রোড। আর যদি তোমার মেজর রোড না হয় অন্যান্য ধরনের হয়, সেক্ষেত্রে আড়াই এর নিচেও হয়তো আমরা নামতে দেই 2। সো এই যে কথাগুলো বললাম, এইটাকে একটা ফিগারের মাধ্যমে যদি দেখাই, ব্যাপারটা অনেকটা এরকম হয় যে তোমার রাস্তা যখন বানালাম তখন এইটা নিয়ারলি তোমার 4.2, অর্থাৎ বানানোর সাথে সাথে একদম গুড, মানে বেস্ট কন্ডিশনের কাছাকাছি। এখন এখানে ট্রাফিক চলছে ট্রাফিক চলছে, ট্রাফিক চলতে চলতে কি এইটার এই যে পিএসআই ভ্যালুটা, অর্থাৎ প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স, সংখ্যাটা তো অবশ্যই কমবে, যেহেতু ট্রাফিক চলছে, ডিটেরিওরেশন হচ্ছে। সো এইভাবে কমতে কমতে একটা সর্বনিম্ন লেভেল, ওই যে যেটা বললাম 2.5 পর্যন্ত নামতে দেই, এর নিচে আর নামতে দিব না তোমার মেজর রোড গুলোর ক্ষেত্রে। সো তখন কি এই কন্ডিশনে পৌঁছে গেলে তখন নতুন করে রিহ্যাবিলিটেশন দরকার, অর্থাৎ নতুন করে একটা হট মিক্স অ্যাসফল্টের ওভারলেপ প্রোভাইড করলে এর সার্ভিসিবিলিটিটা আবার বেড়ে যায়। অর্থাৎ নতুন করে কার্পেটিং দেওয়া হয়েছে হট মিক্স অ্যাসফল্টের ওভারলে করার মাধ্যমে, সো সেখানে কি তোমার গাড়িটা আবার স্মুথলি চলতে পারবে, তার মানে সার্ভিসিবিলিটি আবার বেড়ে গেল। দেন এই কার্পেটিং এর পরে আবার গাড়ি চলছে চলছে চলতে চলতে সময় যত বাড়ছে তার সাথে সাথে কি সার্ভিসিবিলিটি ইন্ডেক্সটা কমছে। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, কথা বুঝতে পেরেছো? এখন আসো সেকেন্ড যে কনসেপ্টটা ডেভেলপ হয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার। স্ট্রাকচারাল নাম্বার তোমার কি বোঝায়? স্ট্রাকচারাল নাম্বার, এইটা তোমার সেকেন্ড যে কনসেপ্টটা, এটা আছে এই আর্টিকেলে 1612.6 পেজ 453 তে, এইখানে দেখবা স্ট্রাকচারাল নাম্বার নিয়ে কথাগুলো বলা আছে। সেকেন্ড কনসেপ্ট যেটা তোমার এই অ্যাশথো রোড টেস্টের মাধ্যমে ডেভেলপ করা হয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার। স্ট্রাকচারাল নাম্বার আসলে একটা অ্যাবস্ট্রাক্ট নাম্বার। এই নাম্বারটা তোমার বোঝায় হচ্ছে স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট needed to sustain the design traffic loading, অর্থাৎ স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট পার্টিকুলার ডিজাইন ট্রাফিককে সাস্টেইন করার জন্য দরকার হয়। অর্থাৎ এই স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট একটা নাম্বার বা সংখ্যার মাধ্যমে সে প্রকাশ করে। It is an abstract number that expresses the structural strength of pavement, অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট নাম্বার বা সংখ্যার মাধ্যমে বোঝায় স্ট্রাকচারাল স্ট্রেংথ অফ এ পেভমেন্ট required for given combination of soil support, অর্থাৎ সয়েলের বা সাবগ্রেডের মডুলাস অফ রেজিলিয়েন্ট, ট্রাফিক, ইএসএল, সার্ভিসিবিলিটি, এনভায়রনমেন্ট এটসেট্রা, এইগুলোর রেসপেক্টে তোমার কি একটা সাংখ্যিক মান, অ্যাবস্ট্রাক্ট নাম্বার, যেটা বোঝায় স্ট্রাকচারাল স্ট্রেংথ রিকোয়ার্ড ফর এ পেভমেন্ট ফর গিভেন কম্বিনেশন অফ দিস। তোমরা বারবার পেজ 440 তে একটা গ্রাফ আছে, ওই গ্রাফটা ইউজ করবা। ফিগার 1610 আমরা আজকে ইনশাআল্লাহ অঙ্কে দেখবো, তখন এই জিনিসটা দেখতা, বাট এখন যেহেতু আসলে একটু দেখায় আসি। তোমাদের পেজ 1611 450 তে এই গ্রাফটা তোমরা দেখতে পাবা। এই গ্রাফে দেখবা তোমাদের যে জিনিসটা বলা আছে, এই জিনিসটা হচ্ছে রিলায়েবিলিটি, এই জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের ইএসএল, অর্থাৎ যে লেভেলের ট্রাফিক, এইটা হচ্ছে সাবগ্রেডের মডুলাস অফ রেজিলিয়েন্ট। এই যে গ্রাফগুলো, এই গ্রাফগুলো হচ্ছে এক একটা ভ্যালু ডেল্টা পিএসআই। সো এইগুলোর রেসপেক্টে এসএন, এই এক্স অ্যাক্সিসটা বোঝায় হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার, অর্থাৎ তোমার স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট অফ এ পেভমেন্ট ফর এ গিভেন ট্রাফিক লেভেল, এমআর, ডেল্টা পিএসআই, রিলায়েবিলিটি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই এসএনটা থেকেই আমরা পেভমেন্টের লেয়ারগুলোর থিকনেস বের করি।
কথা বুঝতে পেরেছো? এটা আমরা সামনে আসতাম, বাট এইখানে এই কথাটাই তোমার বলা হয়েছে। ওকে, এই যে এইখানে যে কথাটা তোমাদের বলা হয়েছে স্ট্রাকচারাল নাম্বার, যে স্ট্রাকচারাল নাম্বার এটা তোমার কি স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট to sustain the design traffic loading. Structural number represents structural strength of a pavement required for given combination of MR, ESL, serviceability, environment, এটসেট্রা। এই স্ট্রাকচারাল নাম্বারটা ইউজ করেই আমরা বিভিন্ন লেয়ার, D1 মানে হচ্ছে সারফেস, D2 মানে হচ্ছে বেজ, D3 মানে হচ্ছে সাব বেজ, এই লেয়ার গুলোর থিকনেস বের করতে পারি। একটা জেনারেল ইকুয়েশন দেওয়া আছে তোমাদের ইকুয়েশন 16.8 পেজ 453 তে। এই ইকুয়েশনটা হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার থেকে থিকনেস বের করার জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশনে A1 টা কি, সারফেসে যে ম্যাটেরিয়ালটা আমরা দিব সেই ম্যাটেরিয়ালের লেয়ার কোএফিসিয়েন্ট, A2 টা হচ্ছে বেইজে যে ম্যাটেরিয়াল দিয়ে বানাবো সেই ম্যাটেরিয়ালের জন্য লেয়ার কোএফিসিয়েন্ট, A3 টা হচ্ছে সাব বেজ যে ম্যাটেরিয়াল দিয়ে বানাবো সেই ম্যাটেরিয়ালের লেয়ার কোএফিসিয়েন্ট, M টা হচ্ছে বেজ লেয়ারের ড্রেনেজ মডিফাইং ফ্যাক্টর, M3 টা হচ্ছে সাব বেজ লেয়ারের ড্রেনেজ মডিফাইং ফ্যাক্টর। সো এটা জাস্ট একটা জেনারেল ইকুয়েশন। সো এইটা ইউজ করে কিভাবে করে আমরা সামনে অঙ্কটাতে দেখব। তোমাদের 16-12 অ্যাস্থো ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন মেথড, এইখানে তোমাদের দেখবা যে একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনটাই হচ্ছে যে মাত্র একটা গ্রাফ দেখলা না, এই গ্রাফটা তোমার এই ইকুয়েশন থেকে ডেভেলপ করা হয়েছে। তোমাদের পেজ 450 তে ওই যে গ্রাফটা দেখালাম সেই গ্রাফের উপরেই খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা দেওয়া আছে, অর্থাৎ এইটাই হচ্ছে তোমার অ্যাস্থো ফ্লেক্সিবল পেভমেন্ট ইকুয়েশন। এই ইকুয়েশনটা থেকেই তোমার ওই গ্রাফটা ডেভেলপ করা হয়েছে। এখন আসলে আমাদের কি কি ডিজাইন ইনপুট দিতে হয়? প্রথম ডিজাইন ইনপুটটা হচ্ছে ট্রাফিক, ওই যে আমরা যেটা বললাম ডিজাইন ইএসএল W18। ডিজাইন ইএসএল আমরা কিভাবে বের করি? টাই মেথডে ট্রাফিক বের করার সিস্টেম আমরা জেনেছি। প্রথমে আমাকে যেটা জানতে হয় W18 মানে হচ্ছে কিউমুলেটিভ টু ডিরেকশনের ইএসএল, কিউমুলেটিভ টু ডিরেকশনের ইএসএল। তারপরে তোমার যে জিনিসটা বোঝায় কিউমুলেটিভ টু ডিরেকশনের ইএসএল, ডিডি অর্থাৎ দুই ডিরেকশন, তো পার্টিকুলার একটা ডিরেকশন অর্থাৎ এই ডিরেকশনে তোমার কত গাড়ি চলবে সেটা হচ্ছে ডিডি। দেন ডিএল বোঝায় হচ্ছে পার্টিকুলার এক ডিরেকশনে যত ট্রাফিক চলবে সেটা হচ্ছে কি তোমার একটা ডিজাইন লেন, অর্থাৎ যতগুলোই লেন থাকুক না কেন এক পাশে, এর মধ্যে রাইট মোস্ট লেনটাকে আমরা বলি হচ্ছে ডিজাইন লেন। সো এক পাশের ট্রাফিকের কত অংশ ডিজাইন লেন দিয়ে তোমার যাচ্ছে। তোমাদের টাই মেথডে যেটা দেখে আসছো, টাই মেথডে আসলে বলা ছিল টোটাল দুই ডিরেকশনে যতগুলো লেন আছে তার জন্য এক পাশের ডিজাইন লেনে কত পার্সেন্ট ট্রাফিক ধরবো, ঠিক আছে। আর এখানে যেটা বলা হচ্ছে ডিএলটা হচ্ছে আসলে তোমার লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, অর্থাৎ এক পাশ দিয়ে যত অংশ চলে তার মধ্যে কত অংশ তোমার ডিজাইন লেন দিয়ে মুভ করছে। কথা বুঝতে পারছো? সো আমরা এটা দেখে আসছি গতদিন। রিলায়েবিলিটি বলতে বোঝায় চান্স ভেরিয়েশন ইন ট্রাফিক এন্ড পারফরম্যান্স প্রেডিকশন। এই যে তুমি ট্রাফিকটা প্রেডিক্ট করলা, ধরো কথার কথা 20 বছর পরে এত ট্রাফিক আসবে, এক্স্যাক্টলি এই ট্রাফিকটাই আসবে কিনা বা কি ভ্যারিয়েশন হতে পারে সেই জিনিসটাই তোমার অ্যাকাউন্ট করে হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি ইজ এ ফাংশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস নট এর ভ্যালু 0.45, রিজিড পেভমেন্টের ক্ষেত্রে কিছু বলা না থাকলে 0.35 ধরে নিতে পারি। এনভায়রনমেন্টাল এফেক্ট তোমাদের আগেও বলেছি, রাস্তার উপরে শুধু তোমার লোড ট্রাফিকের কারণেই আসবে না, এনভায়রনমেন্টের কারণেও আসবে। তোমাদের আগে ফ্রস্টিভ অ্যাকশন নিয়ে ডিসকাস করছি। যদি বাংলাদেশের ক্ষেত্রে এই ফ্রস্টিভ নাই, সেগুলো শীত প্রধান দেশের জন্য, যদি কোথাও এরকম সোয়েলিং বা ফ্রস্টিভ অ্যাকশন সিগনিফিক্যান্ট হয় তাহলেও কিন্তু কি রাস্তার সার্ভিসিবিলিটিটা লস হবে, শুধু ট্রাফিকের কারণে না, এই এনভায়রনমেন্টাল এফেক্ট অর্থাৎ সোয়েলিং, ফ্রস্টিভ এগুলোর কারণে। সেক্ষেত্রে ডেল্টা পিএসআই অর্থাৎ সার্ভিসিবিলিটি লস যেটা, সেটা হবে হচ্ছে ট্রাফিকের কারণে। অর্থাৎ আমরা যে শুধু অঙ্কগুলো করি সেখানে ট্রাফিকটাই কনসিডার করি, কিন্তু যদি এরকম সোয়েল বা ফ্রস্টিভ সিগনিফিক্যান্ট হয় সেক্ষেত্রে সার্ভিসিবিলিটি লসটা এই তোমার এনভায়রনমেন্টাল এফেক্ট তার জন্য যেটা হয় সেটাও যোগ করতে হবে। অর্থাৎ টোটাল ডেল্টা পিএসআই, টোটাল লস অফ সার্ভিসিবিলিটি উইল বি ইকুয়াল টু ট্রাফিকের কারণে লস প্লাস এই এনভায়রনমেন্টাল এফেক্ট অর্থাৎ সোয়েলিং, ফ্রস্টিভ এগুলোর কারণে লস। সোজা কথা আমাদের পার্টিকুলার একটা ডেল্টা পিএসআই এর জন্য পেভমেন্টটা ডিজাইন করতে হয়। এই ডেল্টা পিএসআইটা শুধু তোমার ট্রাফিকের জন্যই আমরা নেই, কোথাও এনভায়রনমেন্টাল এফেক্টটা সিগনিফিক্যান্ট হলে ডেল্টা পিএসআই তো তোমার কি এনভায়রনমেন্টের এফেক্টটাও থাকে। এইখানে এই কথাটাই জাস্ট বোঝানো হয়েছে। এখন আসো এমআর।
এমআর বের করতে পারি আমরা কিভাবে, তোমরা পেজ 439 এবং পেজ 440 তে এই জিনিসগুলো দেখে আসছো। এখন আমরা এই ডিজাইনের ক্ষেত্রে যে এমআরটা নেই সেটা নেই হচ্ছে ইফেক্টিভ এমআর। ইফেক্টিভ এমআরটা কিভাবে বের করে? ইফেক্টিভ এমআর মানে হচ্ছে বছরে 12 মাসে তোমার কি 12টা কন্ডিশন, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে তোমার সিজনাল এমআর অর্থাৎ সয়েলের যে এমআর সেটাও চেঞ্জ হতে পারে। সো ইফেক্টিভ এমআর বলতে বোঝায় কম্বিনেশন অফ অল সিজনাল এমআর। এটা কিভাবে নেই এই জিনিসটা তোমাদের বলা আছে ফিগার 16-12 পেজ 452 তে। জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে ডিসেম্বর পর্যন্ত বছরের 12 মাসে আমরা 12টা স্যাম্পল নিয়ে এমআর টেস্ট করে বের করেছি। জানুয়ারির জন্য 20,000, ফেব্রুয়ারির জন্য 20,000, মার্চে 2,500, এপ্রিলে 4,000, কথার কথা এরকম ভ্যালু আমরা পেয়েছি। সেখান থেকে ইফেক্টিভ এমআরটা আমরা কিভাবে বের করি? ডান পাশে একটা স্কেল আছে, এই পাশে হচ্ছে এমআর, এই পাশে হচ্ছে গিয়ে তোমার রিলেটিভ ড্যামেজ ফ্যাক্টর ইউএফ। জানুয়ারিতে কথার কথা তোমার এমআর হচ্ছে 20,000, 20,000 এর করসপন্ডিং এই ইউএফ এর ভ্যালু কোনটা? এই ভ্যালুটা। এই ভ্যালুটা আসে কত? 0.012। সো এখানে জাস্ট 0.01 লিখছে। তারপরে ফেব্রুয়ারিতেও 20,000, সো এই 20,000 এর জন্য ইউএফ এর ভ্যালু কোনটা? এই স্কেলের ডান পাশের অংশ 0.012, এটাকে 0.01 লিখছে। মার্চে 2,500, মার্চে 2,500, 2,500 কত হবে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সো তাহলে এইটা কি? 2,500। সো তার মানে এই ভ্যালুটা কত? ইউএফ এর 1.51। সো এরকম এমআর এর জন্য ইউএফ এর ভ্যালুগুলো এই স্কেল থেকে আমরা এইভাবে বের করে নিলাম। তারপরে টোটাল 12 মাসের জন্য ইউএফ এর ভ্যালুটা যোগ করলে পাওয়া যায় 3.72। সো তাহলে এভারেজ ইউএফ এর ভ্যালুটা কত? 3.72 ডিভাইড বাই 12। সো এটা আসে 0.03। সো তাহলে ইউএফ এর ভ্যালু এইখানে কত? 0.3 কোথায় আছে? এইটা হচ্ছে 0.3। সো তার করসপন্ডিং এমআরটা কত? 5 × 10⁻3। সো তাহলে তোমার ইফেক্টিভ এমআর হবে হচ্ছে 5 × 10⁻3। এইভাবে আমরা ইফেক্টিভ এমআর বের করে থাকি। সো এখন আসো ডিজাইন স্টেপ। ডিজাইন স্টেপের মধ্যে তো অলরেডি আমরা বললাম, অঙ্কটাতেও দেখবো যে প্রথমে আমার কি ডিজাইন পিরিয়ডে ডিজাইন লেনে কিউমুলেটিভ ইএসএলটা বের করতে হয়। এটা তোমাদের পেজ 449 ইকুয়েশন 16.7। অলরেডি আমরা ডিডিডিএল এগুলো কি ডিসকাস করে আসছি। এরপরে রিলায়েবিলিটি আর এটা বের করার জন্য তোমাদের একটা টেবিল দেওয়া আছে 16.6। এইখান থেকে রিলায়েবিলিটির ভ্যালুগুলো আমরা নিতে পারি। আর রিলায়েবিলিটি ইজ এ ফাংশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য 0.45, রিজিড পেভমেন্টের জন্য 0.35 ধরতে পারি। ডেল্টা পিএসআই এটা আমাদের বের করতে হয়। ডেল্টা পিএসআই এর ভ্যালু এটা আমাদের দেওয়া থাকে কোশ্চেনে যে ডেল্টা পিএসআই কতর জন্য আমরা ডিজাইন করব। কথার কথা ডেল্টা পিএসআই 2, 3 বা এরকম কিছু একটা ভ্যালু হতে পারে। এফেক্টিভ এমআর এইটা তোমাদের কিভাবে বের করতে হয় আমরা মাত্র দেখে আসছি। এই জিনিসগুলো ইউজ করে, ওই যে মাত্র দেখালাম আর এস নট, ইএসএল, এমআর, ডেল্টা পিএসআই ইউজ করে আমরা এসএন বের করি। এসএন থেকে আমরা পার্টিকুলার লেয়ার, সারফেস, বেস, সাব বেসের থিকনেস গুলো বের করি। সেটাই কিভাবে বের করি? এই তোমার জেনারেল ইকুয়েশনটা, এটা হচ্ছে তোমাদের জেনারেল ইকুয়েশন। অলরেডি যেটা বলছি এ1টা কি? লেয়ার কোএফিসিয়েন্ট। এই যে এ1, এ2, এ3 এই জিনিসগুলো কিভাবে বের করে তোমাদের বইয়ের ফিগার 16-13 থেকে 16-17 পর্যন্ত যে ফিগারগুলো, ওই ফিগারগুলোতে A1, A2, A3 এগুলো বের করা দেওয়া আছে। কথার কথা তুমি যদি সারফেস কোর্সের জন্য A1 বের করতে চাও তাহলে তুমি ফিগার 16-13 পেজ 454 এইখান থেকে বের করতে পারবা। অর্থাৎ সারফেসের জন্য ইসি বা মডুলাস অফ রেজিলিয়েন্ট একই জিনিস। অ্যাসফল্ট কনক্রিটের জন্য A1টা কত? এইখান থেকে বের করে ফেলতে পারবা। এখন যদি বিটুমিনাস ট্রিটেড বেজ লেয়ারের জন্য তোমার লেয়ার কোএফিসিয়েন্টটা হচ্ছে A2। এইটা বিটুমিনাস ট্রিটেড যদি বেজ হয় তার জন্য A2 বের করতে পারবা ফিগার 16-14 থেকে। ঠিক আছে, ফিগার 16-14 থেকে। কথার কথা তুমি জানো হচ্ছে মডুলাস অফ রেজিলিয়েন্ট এমআর, এইটা কথার কথা তোমার এমআর হচ্ছে এটা, তার করসপন্ডিং A2 তুমি এই ফিগার থেকে বের করে ফেলতে পারবা। যদি তোমার বেসটা গ্র্যানুলার হয় সেক্ষেত্রে তোমার যেটা করতে পারবা, গ্র্যানুলার বেস হলে তোমাদের ফিগার 16-15 সেখান থেকে A2 বের করতে পারবা। এখন আসো সাব বেস A3টা যদি গ্র্যানুলার সাব বেস হয় সেক্ষেত্রে ফিগার 16 এখান থেকে গ্র্যানুলার সাব বেসের জন্য সবগুলো কিন্তু লেখা আছে। এই যে ফিগার 16 এইখানে দেখবা বলা আছে যে গ্র্যানুলার সাব বেসের জন্য লেয়ার কোএফিসিয়েন্ট A3 তুমি এখান থেকে বের করছো। কিভাবে? এমআর দেওয়া আছে, পার্টিকুলার ধরলাম এইটা হচ্ছে আমার এমআর, তার করসপন্ডিং A3 এর ভ্যালু হবে কোনটা? এইটা।
এইভাবে বের করে, ঠিক আছে। আর যদি সিমেন্ট ট্রিটেড বেজ হয়, বেজ মানে কি A2 লেয়ার কোএফিসিয়েন্ট, সো সিমেন্ট ট্রিটেড বেজ হলে তার জন্য A2 এর ভ্যালুটা তুমি ফিগার 16 17 অর্থাৎ প্রত্যেকটা ফিগারের নিচে দেওয়া আছে। এই জিনিসগুলো বের করতে পারবা। ডি গুলো তো আমি বললাম D1 সারফেস, D2 বেজ, D3 হচ্ছে সাব বেজের লেয়ার থিকনেস। এমটা হচ্ছে ড্রেনেজ মডিফাইং ফ্যাক্টর। এটা কিভাবে বের করে? দুইটা জিনিসের উপর ভিত্তি করে। টেবিল 16 17 হচ্ছে তোমাদের এইটা। এই 16 17 এ দেখবা তোমার ড্রেনেজ কোয়ালিটি এবং পার্সেন্ট অফ টাইম পেভমেন্ট স্ট্রাকচার ইজ এক্সপোজ টু ময়েশ্চার লেভেল, এই দুইটা জিনিস জানলে আমরা এই জিনিসগুলো হচ্ছে এম এর ভ্যালু অর্থাৎ ড্রেনেজ মডিফাইং ফ্যাক্টরের ভ্যালু বের করতে পারি। সো ড্রেনেজ কোয়ালিটি এক্সিলেন্ট কাকে বলা হয়? তোমাদের এই কাদিয়ালির বইয়ের চ্যাপ্টার 15 এইখানে দেখবা এই টেবিলটা বলা আছে। যদি 2 ঘন্টার মধ্যে পানি রিমুভ হয়ে যায় তখন ড্রেনেজ কোয়ালিটি এক্সিলেন্ট, একদিনের মধ্যে রিমুভ হয়ে গেলে গুড, এক উইকের মধ্যে হয়ে গেলে মোটামুটি ফেয়ার, এরকম বলা হয়। সো তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকে ড্রেনেজ কোয়ালিটি কথার কথা ফেয়ার, এবং পেভমেন্টটা কথার কথা 10% টাইম স্যাচুরেশন লেভেলে থাকে। সো তাহলে এটা হচ্ছে 1 এর নিচে, 1 থেকে 5%, 5 থেকে 25%, এটা হচ্ছে 25 এর উপরে। তোমার 10% টাইম যদি স্যাচুরেশন থাকে, 10টা কোথায় হবে? 5 আর 25 এর মধ্যে। সো তার মানে ফেয়ার, তার মানে হচ্ছে এইটা 1 আর 0.8। 10% এর জন্য কি 1 আর 0.8 এর মাঝে ইন্টারপোলেশন করলে এম এর ভ্যালুটা পেয়ে যাবা। কথা বুঝতে পেরেছো? সো এইভাবে আমাদের কি তোমার M2 M3 এই লেয়ার গুলোর জন্য আমরা এই যে তোমাদের টেবিল 16 17 সেখান থেকে এম এর ভ্যালু বের করতে পারি। এখন আসো তোমার এই যে স্ট্রাকচারাল নাম্বার সেখান থেকে কিভাবে থিকনেস বের করে সেই জায়গাটাতে আমরা চলে আসি। তোমাদের ফিগার 16 18 এইখানে তোমার জেনারেল প্রসিডিউরটা ডেসক্রাইব করা আছে, স্ট্রাকচারাল নাম্বার আমরা কিভাবে বের করি। ডিটারমিনেশন অফ লেয়ার থিকনেস স্টার্ট ফ্রম টপ ইউজিং স্ট্রাকচারাল নাম্বার, অর্থাৎ প্রথমে আমরা সারফেসের থিকনেস বের করি, তারপরে হচ্ছে গিয়ে তোমার বেস, তারপরে হচ্ছে সাব বেস, তার থিকনেসটা এইভাবে আমরা বের করি। সো প্রথমে যখন আমরা সারফেসের থিকনেস বের করব তখন হচ্ছে তোমার স্ট্রাকচারাল নাম্বারের ইকুয়েশনটা হচ্ছে এইটা, SN1 = A1 D1। খেয়াল করো এখানে যেটা বলা হয়েছে, আমরা যখন D1 সারফেস থিকনেস বের করি, এই সারফেসটা কার উপরে আছে বলো তো? বেস কোর্সের উপরে আছে, তাই তো? সো এই কারণে সারফেসের থিকনেস বের করার সময় এমআর হিসেবে আমরা নেই হচ্ছে বেসটা যে ম্যাটেরিয়ালের অর্থাৎ E2, এইটাকে আমরা মডুলাস অফ রেজিলিয়েন্ট হিসেবে ইউজ করে ওই গ্রাফে স্ট্রাকচারাল নাম্বার বের করি। কেন? রিকোয়ার্ড টু প্রোটেক্ট দ্য বেস এন্ড কম্পিউট দ্য থিকনেস অফ সারফেস। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ সোজা কথা, আমরা যখন সারফেস থিকনেস বের করি, সারফেসটা কার উপরে আছে? বেস লেয়ারের উপরে আছে। এই কারণে আমরা তোমার স্ট্রাকচারাল নাম্বার 1 বের করার সময় যেটা নেই, রিকোয়ার্ড টু প্রোটেক্ট দ্য বেস এন্ড কম্পিউট দ্য থিকনেস অফ সারফেস লেয়ার। একইভাবে যখন আমরা বেজের থিকনেস বের করি, বেস সারফেস এই দুইটা লেয়ার কার উপরে আছে বলতো? সাব বেজের উপরে আছে। তখন আমরা তোমার নেই হচ্ছে বেজের থিকনেস D2 বের করার সময় এমআর হিসেবে নেই হচ্ছে E3। কথা বুঝতে পেরেছো? কেন আমরা তখন E3 টাকে এমআর হিসেবে নেই? টু ডিটারমাইন SN2 রিকোয়ার্ড টু প্রোটেক্ট দ্য সাব বেস এন্ড কম্পিউট দ্য থিকনেস অফ লেয়ার D2 অর্থাৎ বেস। আবার যখন সাব বেসের থিকনেস D3 বের করি তখন এই সাব বেস লেয়ারটা এবং তার উপরের লেয়ারটা কার উপরে আছে? সাবগ্রেডের উপরে আছে। তখন আমরা এমআর হিসেবে নেই হচ্ছে মাটি বা সাবগ্রেডের এমআর টু প্রোটেক্ট দ্য সাবগ্রেড, এবং এর মাধ্যমে আমরা থিকনেস বের করি হচ্ছে D3 সাব বেস লেয়ারের। কথা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে জাস্ট ক্যাচটা এখানে বোঝার, যে পার্টিকুলার কোন একটা লেয়ারের থিকনেস বের করার সময় এমআর হিসেবে আমরা তার নিচের লেয়ারের নিচের লেয়ারের ম্যাটেরিয়ালের এমআর ভ্যালুটাকে ইউজ করে থাকি ওই লেয়ারটাকে প্রোটেক্ট করার জন্য। আবার বেইজের থিকনেস বের করার সময় তার নিচের লেয়ারের এমআরটাকে ইউজ করে থাকি ওই যে ফিগার 16 11 পেজ 450 তে ওই নিচের লেয়ারটাকে প্রোটেক্ট করার জন্য। কথা বুঝতে পারছো? সো তাহলে SN1 আমরা ফিগার 16 11 পেজ 453 তে যখন বের করে ফেলবো, SN1 = A1 D1। সো তাহলে D1 এর ভ্যালুটা কি হবে? SN1 ডিভাইডেড বাই A1। কথার কথা তুমি এটাকে পেয়েছো হচ্ছে 7.1। আমরা ইউজুয়ালি পেভমেন্টের ক্ষেত্রে 0.5 এ আপার রাউন্ডিং করি, তার মানে এটাকে নিতে হবে কত? D1 এর ভ্যালুটাকে নিতে হবে 7.5। সো D1 এর ভ্যালু রাউন্ডিং করলে SN1 এর ভ্যালুও তো চেঞ্জ হয়ে যায়। সো SN1 স্টার = A1
d1 স্টার অর্থাৎ রাউন্ডেড ভ্যালু, ওইটা দিয়ে a1 টাকে গুণ দিলে তুমি sn1 স্টারটা বের করে নিলা। একইভাবে তোমার যখন এই যে d2 বের করবা তখন আমরা E3 অর্থাৎ বেজের থিকনেস বের করার সময় সাব বেজের E3 টাকে মডুলাস অফ রেজিলিয়েন্ট হিসেবে নিয়ে SN2 বের করি, রিকোয়ার্ড টু প্রোটেক্ট দ্য সাব বেজ এন্ড কম্পিউট দ্য থিকনেস অফ তার উপরের লেয়ারটা বেজ। সো ফর্মুলাটা হচ্ছে SN2 is equal to SN1 star plus A2 D2 M2. সো DT এর ভ্যালুটা কত হবে? SN2 minus SN1 star divided by A2 M2। তোমাদের বইতে এই ফর্মুলাটা দেওয়া আছে। সো D2 এর যে ভ্যালুটা পাবা সেটাকে আপার রাউন্ডিং করতে হয়। সো আপার রাউন্ডিং করার ফলে তোমার কি SN2 এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। সো SN2 star will be SN1 star plus A2 M2 D2 স্টার। একইভাবে তোমার D3 এর জন্য ফর্মুলাটা হচ্ছে এইটা, D3 এর ভ্যালু যেটা সেটাকেও আমার কি আপার রাউন্ডিং করতে হয়। তোমাদের বইতে এই ফর্মুলাগুলো দেওয়া আছে, যেটা আমরা বললাম যে ফিগার 16, 18। ওকে, সো আমরা একটা অঙ্ক দেখছি, অঙ্ক দেখলেই এখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এই যে অ্যাসফল্ট, কনক্রিট, বেজ এগুলোর একটা মিনিমাম থিকনেস এস্টোটা সাজেস্ট করা আছে, সেই জিনিসগুলো বলা আছে। এক্সাম্পল 16(3) এখানে তোমার যেটা বলা আছে ডিজাইন ইএসএল, ডাইরেক্ট তোমার ডিজাইন ইএসএলটাই দেওয়া আছে, ওই যে তোমার 2 ডিরেকশনাল, সেখান থেকে ডিডি প্লাস ডিএল এটা করেই দেওয়া আছে 3 × 10⁶। বলা আছে তোমার সাববেজ লেয়ারটা, তোমার ড্রেনেজ কোয়ালিটিটা হচ্ছে ফেয়ার এবং 15% টাইম তোমার স্যাচুরেশনে থাকে। তার মানে কি M3 বের করার জন্য এই ফর্মুলাটা, এই দুইটা ডাটা দেওয়া আছে। বেস তোমার ড্রেনেজ কোয়ালিটি ফেয়ার 10% টাইম স্যাচুরেশনে থাকে, তার মানে কি M2 বের করার জন্য এই ডাটাটা দেওয়া আছে। তারপরে যেটা বলা আছে অ্যাসফল্ট কনক্রিট সারফেস, তার এমআর দেওয়া আছে হচ্ছে এত। সো এই ভ্যালুটা থেকে আমরা A1 বের করতে পারি। তোমাদের কোশ্চেনে ডাইরেক্ট এই ভ্যালুটাই দিয়ে দেওয়া আছে। যদি এই ভ্যালুটা A1 এর ভ্যালুটা দিয়ে দেওয়া না থাকে তাহলে এমআর দেওয়া থাকলে এই চার্ট ইউজ করেও কিন্তু কত, এই যে তোমার 4,20,000 এর মতন এই ভ্যালুটা থেকে তার করসপন্ডিং A1 এর ভ্যালু এই গ্রাফ থেকেও বের করে নিতে পারো। সিমিলারলি বেজের জন্য তোমার এমআর ভ্যালু দেওয়া আছে, এই এমআর ইউজ করে গ্রানুলার বেজের জন্য A2 বের করা যায়। আবার হচ্ছে গিয়ে তোমার সাব বেজের জন্য এমআর ভ্যালু দেওয়া আছে, এই এমআর ভ্যালু ইউজ করে তোমার সাব বেজের জন্য A3 বের করা যায়। যখন আমরা থিকনেস বের করার জন্য স্ট্রাকচারাল নাম্বার নিব তখন কি, যখন আমরা সারফেসের থিকনেস বের করব তখন তার নিচের লেয়ার অর্থাৎ বেজের এমআর নিব। যখন আমরা বেজের থিকনেস বের করব তার নিচের লেয়ার অর্থাৎ সাবগ্রেডের এমআরটাকে নিব। আর এইখানে তোমার রিলায়েবিলিটি আর নট, স্ট্যান্ডার্ড আর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস নট, সার্ভিসিবিলিটি লস, ডেল্টা পিএসআই এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আর এর ভ্যালু 85%, এস নট এর ভ্যালু 0.45, ডেল্টা পিএসআই 2 এবং ডিজাইন ইএসএল হচ্ছে 3 × 10⁶। এবং সারফেসের থিকনেস বের করার সময় তার নিচের লেয়ার অর্থাৎ বেজের মডুলাস অফ রেজিলিয়েন্ট ইউজ করা হয় 24,000। এইগুলোর জন্য SN1 এর ভ্যালু কত আসবে খেয়াল করো। তোমার আর এর ভ্যালু হচ্ছে 85%, এটা হচ্ছে 80-90, তার মানে এইটা হচ্ছে 85। এখন তোমার এস নট এর ভ্যালু কত, এস নট অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.45। সো তোমার এইটা হচ্ছে গিয়ে তোমার 4, এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। সো 4 আর 5 এর মাঝের ভ্যালু এইটা হচ্ছে 0.45। সো এই দুইটা যোগ করে বর্ধিত করলে যে পয়েন্টে ছেদ করে এইটা হচ্ছে টাচ লাইন। এইখান থেকে তোমার ট্রাফিক কত, 3 × 10⁶, এইটা হচ্ছে 3 × 10⁶। এই দুইটাকে যোগ করে বর্ধিত করলে এইটা যেখানে ছেদ করে এটা হচ্ছে টাচ লাইন 2। এইখান থেকে তোমার এমআর এর ভ্যালুটা কত, এমআর এর ভ্যালুটা হচ্ছে সারফেস থিকনেস বের করার সময় বেজের জন্য কত, 24,000। সো তাহলে এই পয়েন্টটা কিন্তু ফিক্সড। এখন তোমার এই এমআর এর ভ্যালু এইখানে 24,000 কত, 24,000 হচ্ছে এইখানে। সো এই দুইটা যোগ করে বর্ধিত করলে এইখানে এই পয়েন্টে ছেদ করে। এইখান থেকে তুমি যদি একটা হরাইজন্টাল লাইন টানো, ডেল্টা পিএসআই 2 কার্ভটাকে এই পয়েন্টে ছেদ করে। এইখান থেকে যদি একটা ভার্টিক্যাল লাইন টানো তাহলে এই পয়েন্টে ছেদ করে। এটাই হচ্ছে তোমার SN1, ভ্যালুটা কত, 2.45। সো তাহলে এইখান থেকে সারফেসের থিকনেস কিভাবে বের করছে খেয়াল করো। SN1 এর ভ্যালু হচ্ছে 2.45। সো SN1 is equal to A1 D1। A1 এর ভ্যালু আমরা জানি। সো D1 will be SN1 divided by A1, 5.8। সো আমরা 0.5 এ আপার রাউন্ডিং করলে D1 প্রাইম কত হবে, D1 স্টার 6। সো তাহলে SN1 স্টার হচ্ছে গিয়ে D1 স্টার ইনটু A1 কত, SN1 স্টার 2.45।
0.52। একইভাবে আমরা যখন তোমার বেজের থিকনেস বের করব তার নিচের সাব বেজ লেয়ারের এমআরটাকে ইউজ করেছি কত 10,000। সো এইখানে খেয়াল করো এই পয়েন্টটা কিন্তু ফিক্সড। এরপরে এমআর এর ভ্যালু যখন হচ্ছে 10,000, 10,000 কোথায় এইখানে, এই দুইটাকে যোগ করে বর্ধিত করলে এই কার্ভটাকে এই পয়েন্টে ছেদ করতেছে। এইখান থেকে হরাইজন্টাল লাইন ডেল্টা পিএসআই 2 কে এইখানে ছেদ করতেছে। এইখান থেকে একটা ভার্টিক্যাল টানলে এইখানে ছেদ করতেছে। এইটা হচ্ছে SN2 ভ্যালুটা কত 3.5 এর কাছাকাছি। সো তাহলে তোমার SN2 এর জন্য যে ইকুয়েশনটা, SN2 এর ইকুয়েশনটা হচ্ছে কি SN1 স্টার প্লাস A2 D2 M2। M2 টা কিভাবে বের করছে, ড্রেনেজ কোয়ালিটি হচ্ছে গিয়ে তোমার ফেয়ার কত পার্সেন্ট টাইম, ওই যে 10% টাইম স্যাচুরেশন। সো তাহলে 1 আর 8 এর মাঝে ইন্টারপোলেশন করলে M2 এর ভ্যালু পাবা হচ্ছে 0.95। সো এই ইকুয়েশন থেকে তুমি D2 এর ভ্যালু পেয়েছো 7.9। সো তাহলে এটাকে রাউন্ডিং করলে 8। সো D2 স্টার ইজ ইকুয়াল টু 18। সো SN2 স্টার উইল বি SN1 স্টার প্লাস A2 M2 আর D2 এর রাউন্ডেড ভ্যালু 8। সো SN2 স্টার দেখো 3.5 আসছে, অর্থাৎ একই SN2 এর যে ভ্যালুটা পেয়েছো তার কাছাকাছি আসছে 3.5। কারণ কি খুব বেশি রাউন্ডিং হয় নাই তো, 7.9 আর এটা হচ্ছে 8, ঠিক আছে, মোটামুটি একই আসছে। সো SN2 স্টার এর ভ্যালুটা হচ্ছে 3.5। তারপরের লেয়ার অর্থাৎ সাব বেজের থিকনেস বের করার সময় আমরা যেটা করি সাবগ্রেডের এমআর অর্থাৎ 1500টাকে এমআর হিসেবে ধরে নিই। সো এই গ্রাফে যদি আমি আসি এই পয়েন্টটা আবারও ফিক্সড। সো এই এমআর এর ভ্যালু এখন সাবগ্রেডের কত 1500। সো তাহলে এইটা হচ্ছে গিয়ে 1500, এটাকে যোগ করে বর্ধিত করলে এইখানে ডেল্টা পিএসআই 2 কে এইখানে ছেদ করে, ভার্টিক্যাল টানলে এইখানে ছেদ করে। সো SN3 ইজ ইকুয়াল টু 6.5। সো একইভাবে এই ইকুয়েশনে SN3 এর ভ্যালু তুমি যদি ইউজ করো, সো তাহলে তোমার এই ইকুয়েশনটা অর্থাৎ SN3 is equal to SN1 স্টার প্লাস SN2 স্টার প্লাস A3 D3 M3। M3 এর ভ্যালু তোমার আগের মতনই ফেয়ার, এবং এইখানে হচ্ছে গিয়ে তোমার কত যে ভ্যালুটা দেওয়া আছে 15%, তার জন্য ইন্টারপোলেট করলে M3 এর ভ্যালু পাবা হচ্ছে গিয়ে তোমার 0.9। সো এইটা ইউজ করে তুমি D3 এর ভ্যালুটা পেয়ে গেলা। D3 টা 7.1, হায়ার রাউন্ডিং করলে 7.5 ইঞ্চি। সো এই যে D1 এর ভ্যালু 6, সারফেস D2 8 এবং D3 7.5। এইভাবে অ্যাশথো মেথডে আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন করতে পারি। ওকে।